পাড়ায় তোলপাড়। আপনি যদি পাকিস্তান গণমাধ্যমের কথা শোনেন, আপনার কাছে মনে হবে তারা এখন ভারত বন্দনায় পঞ্চমুখ। বিশেষ করে ওয়াসিম আকরাম বলতেছেন এক কথা, শোয়েব আখতার বলতেছেন এক কথা, রাশেদ বলতেছেন এক কথা, মোহাম্মদ আমির বলতেছেন আরেক কথা, এমনকি আরো ক্রিকেটার বলতেছেন অন্যান্য কথা। আপনি তাদের কথা শুনলে এখন হাসবেন। বিশেষ করে একটা ক্লিপ যখন ভাইরাল হলো, কোন ক্লিপটা? যখন কুলদীপ যাদব একটা ক্যাচ ছেড়ে দিলেন, শাহিন শাহ আফ্রিদি বোলিং করতেছেন হার্দিক পান্ডিয়া, তখন কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু হার্দিক পান্ডিয়া একটু বদমেজাজি মানুষ, কিন্তু তিনি কিন্তু খুব মনে প্রান্তিক ক্রিকেট খেলেন। তিনি কিন্তু একটু রেগে গিয়েছিলেন কুলদীপ যাদবের প্রতি। যখন শেখ হ্যান্ডের একটা বিষয় চলে আসলো, তখন কিন্তু কুলদীপ যাদব এমনকি হার্দিক পান্ডিয়াকে এতটা খুশ মেজাজে আমরা দেখতে পাই না। এই ক্লিপটাকে নিয়ে পর্যন্ত কিন্তু পাকিস্তান গণমাধ্যমে চর্চা করা হচ্ছে যে ভাই দেখো, যে আমরা যখন ম্যাচটা হেরে গেছি 100% কনফার্ম, তখনও কিন্তু ভারত কিন্তু সিরিয়াস যে আমাদেরকে ম্যাচটা জয় করতে হবে, এমনকি জিরো পরিমাণ টলারেন্স দেওয়া যাবে না, আমাদেরকে কোনো চান্স ছাড়া যাবে না। এটা একটা মিসাইলে পরিণত হয়ে গেছে। এখন ড্রেসিং রুমে কিন্তু পুরাই আগুন। এমনকি বিশেষ করে পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা যে ধরনের কমেন্টস করতেছে, বিশেষ করে ওয়াসিম আকরাম, তিনি যে একটা কথা বলেছেন, এটা শুনে তো আমি বিশ্বাসই করতে পারতেছি না। এরকম অবিশ্বাস্য কথা অনেকগুলো আছে আজকের ভিডিওতে, খেয়াল করে দেখবেন। তিনি বলতেছেন এটা শুধুমাত্র নর্মাল একটা ম্যাচ, যদি ভারতের সাথে ম্যাচটা না হইতো তাইলে আমরা যে হারছি এটা নিয়ে এতটা কথাই হইতো না। ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচ বলেই কিন্তু গতকাল যে আমরা হারছি এত কথা কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন। এটা কি ওনার মুখ থেকে কথা মানায়? খেয়াল করে দেখবেন। অন্যদিকে শাহিদ খান আফ্রিদি, উনি কিন্তু আবার শাহিন শাহ আফ্রিদির জামাই না, শ্বশুর আব্বা। উনি কি বলতেছেন? দল থেকে আমার জামাইকে বের করে দাও, মানে কি শাহিন শাহ আফ্রিদিকে বের করে দাও, সাদাব খানকে বের করে দাও, বাবরকে বের করে দাও। আমরা আবার তার কথায় আসতেছি ফেরত। মোহাম্মদ আমির কি বলতেছেন? মোহাম্মদ আমির বলতেছেন 2021 সালে একটা মাত্র বছর তার জীবনে শাহিন শাহ আফ্রিদি তিনি একটু ভালো বল করতে পারছেন আইসিসি ইভেন্টে। এছাড়া আপনি আগে যান পরে যান, কোনো সময় কিন্তু আপনি শাহিন শাহ আফ্রিদি থেকে একটা আবারও আপনি দেখাইতে পারবেন না যে তিনি ভালো বোলিং করছে। তাহলে তিনি কেন, কোন ভিত্তিতে দলে আছেন? এটার উত্তর কি আপনি আমি দিতে পারবো? দিতে পারতেছে না কিন্তু। এমনকি তিনি আরো বলেছেন যে ফাকার জামান কিন্তু বিগত 3 থেকে 4 বছর ধরে তিনি 4 নম্বর পজিশনে ব্যাটিং করতেছেন। তাহলে কেন ওয়ার্ল্ড কাপের মঞ্চে তাকে আপনি রাখলেন কিন্তু বেঞ্চে বসায় রাখলেন? যে বাবর দলে ছিল না অনেকদিন ধরে, তারপরেও তিনি যখন খেলতেন তিনি 1 নম্বর পজিশনে খেলতেন কিংবা 3 নম্বর পজিশনে খেলতেন, কিন্তু 4 নম্বর পজিশনে তিনি কখনোই ব্যাটিং করেননি। তাহলে কেন তাকে খেলানো হচ্ছে? এমনকি ফাহিম আশরাফ, না আপনি তাকে ব্যাটিং করালেন, না আপনি তাকে বোলিং করালেন, আপনি তাকে দিয়ে ফিল্ডিং করাচ্ছেন। তাহলে ফিল্ডিং যদি করাতে হয় তাহলে কেন একজন ব্যাটসম্যানকে দিয়ে করান না, কেন একজন বোলারকে দিয়ে করান না? তাহলে তো তারা তো অন্তত বোলিং করতে পারতো কিংবা তারা ব্যাটিং করতে পারতো। এই ধরনের প্রশ্নের উত্তর কিন্তু নাই। সবচেয়ে মজার বিষয় কি জানেন? রাশেদ রদিক কি বলেছেন? রাশেদ রদিক বলেছেন আমরা অনেক সময় টিভি মিডিয়াতে এসে বসি, বিভিন্ন চ্যানেলের হয়ে কথা বলতে হয়, তাই কিন্তু আমরা নিরপেক্ষভাবে কোনো প্লেয়ারের প্রতি আমরা কথা বলতে পারি না। অনেক সময় চ্যানেলের টিআরপির স্বার্থে আমাদের খারাপ প্লেয়ারদের ক্ষেত্রেও আমাদের ভালো কথা বলতে হয়। এখন আপনি কি বলবেন? মানে তারা কিন্তু অকপটে মাইনে নিছে যে সকল প্লেয়ার খারাপ তাদের বিরুদ্ধে তারা সবসময় সত্য কথা বলতে পারে না। সাবেক ক্রিকেটার আরেকজন বলেছেন, তিনি বলেছেন যে আমরা যে গ্যারি ক্রিস্টেনকে এনেছিলাম, এমনকি আরেকজন ফরেন কোচ জেসন গিলস্পিকে আমরা এনেছিলাম, তাদেরকে কেন আমরা রাখতে পারি না? মূল কথা হচ্ছে তাদের থেকে আমরা কোনো কিছু শিখতে চাই না, তাদেরকে আমরা বের করে দিছি। প্রথম কথা হচ্ছে তাদেরকে আনা কিন্তু খুব কঠিন ব্যাপার। তারা কিন্তু এরকম জলের মাছ, তারা কিন্তু এই ধরনের সাবকন্টিনেন্টে কোনো দলের কাছে কোচিং করাতে আসলে চায় না। যদিও তারা আসছে, কিন্তু কেন তারা ধরে রাখতে পারে নাই, এই প্রশ্নের উত্তর কিন্তু এখন পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে কিন্তু তারা চাচ্ছে। এখন কে দিবে কার কাছে উত্তর? এখন অনেকেই কিন্তু বলতেছেন পাকিস্তান ক্রিকেটে কিন্তু এখন সবচেয়ে বড় কালো অধ্যায়, আবার অনেকেই বলতেছেন শুধুমাত্র একটা হার। তবে অনেকের মতেই এখন কিন্তু পাকিস্তান দলের ম্যাসিভ একটা পরিবর্তন হবে, যে পরিবর্তনের ধাঁচ কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। যেটা শাহিদ খান আফ্রিদি বলেছেন যে শাহিন শাহ আফ্রিদিকে বাদ দাও, সাদাব খানকে বাদ দাও, এমনকি ফাহিম আশরাফ বাদ পড়তে পারে, অন্যান্য প্লেয়ার বাদ পড়তে পারে। এটার পেছনে কারণ কি? আপনি এতগুলো অলরাউন্ডার দিয়ে কখনোই দল ভালো করতে পারবেন না। নামিবিয়ার সাথে কালকে যে ম্যাচ, এই ম্যাচে মিনিমাম 3টা পরিবর্তন বাঞ্ছনীয়। বিশেষ করে ফাকার জামান দলে ঢুকবেন, এমনকি তিনি ওপেনিং এ ঢুকবেন, ফাকার জামান, ফারহান। এটা পিছনে কারণ কি আপনি খেয়াল করে দেখেন। সাইম আয়ুব, এই প্লেয়ারটাকে যে আপনি ব্যাক করে যাচ্ছেন বছরের পর বছর, তিনি বিগত 1 বছরে কোন ধরনের ইনিংস খেলছেন এগুলো যদি আপনি শোনেন আপনার মাথা গরম হয়ে যাবে। তিনি এক ম্যাচে 6, পরের ম্যাচে 0, পরের ম্যাচে 0, এরপরে ম্যাচে 0, এরপরে ম্যাচে 21, এরপরে ম্যাচে 2, এরপরে 0, এরপরে 21, এরপরে 4, এরপরে 6। এগুলো হচ্ছে তার বিগত 1 বছরের টি-20 রান। সুতরাং বুঝতেই পারতেছেন এই প্লেয়ারকে দিয়ে আপনি বারবার ওপেনিং করাতে চাচ্ছেন কোন ভিত্তিতে? নতুনদের সুযোগ দেন। যেহেতু খাজা নাফিকে আপনি দলে নিছেন, কেন নয়, কেন নয়? হ্যাঁ, এটা আপনাকে মানিয়ে নিতে হবে যে তাকে আপনি কোনো প্রোটোকল না মাইনে আপনি তাকে দলে নিছেন। তিনি কোনো আন্ডার 19 বা আন্ডার 19 না, মানে কোনো পাকিস্তান এ লেভেলের কোনো ক্রিকেট না খেলে তিনি জাতীয় দলে ঢুকছেন, কিন্তু ঢুকছে তো, তাহলে তাকে জায়গা দেন। জায়গা দেন, কোন ভিত্তিতে জায়গা দিবেন? উপরে যদি ফারহান হয় আর যদি তার সাথে যদি ফাকার জামান ব্যাটিং করে,
3 নম্বরে যদি আপনি তাকে দিয়ে দেন, খাজা নাফিকে দিয়ে দেন, তাহলে মোটামুটি কিন্তু এখানে ভালো দেখা যাচ্ছে। 4 নম্বরে একটু পজিশন ড্রপ করার সালমান আগাকে, 4 নম্বরে যদি তিনি ব্যাটিং করেন। 5 নম্বরে সাইম আইয়ুবকে দেখেন 1 নম্বর থেকে তাকে কিন্তু ড্রপ করে 5 নম্বরে নিয়ে আসা হচ্ছে। এমনকি 6 নম্বরে ওসমান খান, 6 জন প্রিমিয়াম ব্যাটসম্যান হয়ে গেছে। 6 জনের মাঝখানে একজন অলরাউন্ডার আছে সালমান আগে, এমনকি 7 নম্বরে মোহাম্মদ নওয়াজ। আর কোনো অলরাউন্ডারের প্রয়োজন নেই। এরপরে 4 জন প্রিমিয়াম পেস বোলার না 4 জন প্রিমিয়াম বোলার, এর মাঝখানে 2 জন প্রিমিয়াম পেস বোলার, 2 জন স্পিন বোলার। স্পিনের মাঝখানে কিন্তু অবশ্যই আবরার আহমেদ, এমনকি ওসমান তারেক কিন্তু ভারতের সাথে কিন্তু ভালো বোলিং করতে পারছে। এটা কিন্তু একটা মেজর ইম্প্যাক্ট ছিল। অনেকে কিন্তু বলতেছে, পাকিস্তানের সাবেক ক্রিকেটার বিশেষ করে মোহাম্মদ আমির বলেন, শোয়েব আখতার বলেন, শোয়েব আখতার তো বলতেছেন আমি তো বুঝতেই পারতেছি না যে তাকে কেন 11তম ওভারে আনা হলো। সবাই যখন বলতেছে যে উনি পাকিস্তানের এক্স ফ্যাক্টর, ভারতীয় ব্যাটসম্যানরা যখন চাপে ছিল বা চাপে থাকার কথা ছিল, বা যখন ভারতীয় ব্যাটসম্যানরা খুব ভাবে 4 ছক্কা মারতেছিল, আবরার আহমেদকে মারতেছিল, শাহিন শাহ আফ্রিদিকে মারতেছিল, শাদাব খানকে মারতেছিল, তাহলে কেন তুরুপের তাসকে 11তম ওভারে আনা হলো? এই প্রশ্নের উত্তর কিন্তু কেউ দিতে পারতেছে না। এখন ওসমান তারিক আর হচ্ছে আবরার আহমেদ, আর পেসে তাকে অবশ্যই নাসিম শাহ দলে ঢুকে যাবেন। এমনকি সালমান মির্জা, এই প্লেয়ারটা কিন্তু প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করার পরেও কিন্তু তাকে কিন্তু দল থেকে বের করে দেওয়া হয়েছে। যেহেতু ফাহিম আশরাফ কোনো বোলিং এই পর্যন্ত করেন নাই, তিনি যদি করতে পারতেন, 1-2টা ওভার যদি করতে পারতেন, তাইলেও কিন্তু তিনি এই দলের সাথে থাকতে পারতেন। তখন হয়তোবা সালমান মির্জা হয়তোবা দল থেকে কেটে পড়তে পারতেন। যেহেতু তিনি বোলিং করতে পারতেছেন না, শুধুমাত্র ফিল্ডিং দেওয়ার জন্য তাকে দলে রাখা যাচ্ছে না। এখন অনেকেই কিন্তু অনেক ধরনের কথা বলতেছেন, যেমন ইন্ডিয়াতে এখন অনেক ধরনের ইনভেস্টমেন্ট বেশি, যেমন শাহিন শাহ আফ্রিদি শ্বশুর বলেছেন, শাহিদ আফ্রিদি বলেছেন যে ইন্ডিয়াতে খেলাটাকে এমনভাবে দেখা হয় যেমন পূজার মতো। যেমন বলিউডে যে ধরনের ইনভেস্টমেন্ট আছে, এমনকি খেলার প্রতি যে ধরনের ইনভেস্টমেন্ট আছে, লো লেভেল থেকে শুরু করে আইপিএল পর্যন্ত, এই কারণেই কিন্তু পাকিস্তান ক্রিকেট থেকে ইন্ডিয়ান ক্রিকেট এই পরিমাণ তারা দক্ষ হয়ে গেছে। এমনকি শুভমন গিলের একটা উদাহরণ দিয়েছে, দেখেন শুভমন গিল কোন কারণে বাদ পড়ে গেছে। এমনকি শুভমন গিলের জায়গায় কে ঢুকছে? শুভমন গিলের জায়গায় ঈশান কিষান ঢুকছে, যে কিনা পকেট ডায়নামাইট, এমনকি প্রথম ম্যাচ থেকে এমনভাবে সে খেলতে পারতেছে যার কারণে ইন্ডিয়ান টিম কিন্তু ক্ষতিগ্রস্ত না। এমনকি যদি কোনো কারণে সে যদি ক্ষতিগ্রস্ত হয় বা ইনজুরি কবলেও পড়ে যায়, তার রিপ্লেসমেন্ট হিসেবে কারা রেডি আছে? জ্যাসল রেডি আছে, সঞ্জু স্যামসন রেডি আছে, এমনকি গিল পর্যন্ত আসতে পারবেন, বৈভব সূর্যবংশী পর্যন্ত আসতে পারবেন যদি ভারত মনে করে। সুতরাং এই কথা যখন শাহিদ খান আফ্রিদি বলেন, তখন যুক্তি দেওয়ার মতো আর কোনো কথাই কিন্তু থাকতেছে না। পাকিস্তানের সাবেক আরেকজন ক্রিকেটার বলতেছেন যে আমাদের ক্রিকেট বোর্ডের মাঝখানে, হর্তাকর্তাদের মাঝখানে এত পরিবর্তন হয়, এত অল্প সময়ের মাঝখানে হয়, সেই কারণে কিন্তু আজকের ক্রিকেট বোর্ড এই পরিমাণ ক্ষতিগ্রস্ত। সবাই কিন্তু নিজেদের সামর্থ্য অনুযায়ী তাদের প্লেয়ারগুলোকে আনতেছে, দলের লাভের জন্য আনতেছে না। খেয়াল করে দেখবেন, এখানে ওয়াব রিয়াজের কথা বলা আছে, সরফরাজ খানের কথা বলা আছে, আজহার আলীর কথা বলা আছে, আজহার মাহমুদের কথা বলা আছে, এখানে পিএসএল এর কথা বলা আছে। কারণ কি, লাল কান্দাগারের কিছু প্লেয়ার আছে, এখানে ইসলামাবাদ ইউনাইটেডের কিছু প্লেয়ার আছে, বিশেষ করে শাদাব খান, যে কিনা 1.5 বছর ধরে টি-20 ফরম্যাটের সাথে সংযুক্ত ছিল না। তিনি যখন ইনজুরি থেকে ফিরে আসলেন উইদাউট এনি পারফরমেন্স, তিনি দলে ঢুকে পড়লেন। বাবর আজমের বিগত 2 থেকে 3 বছর কোনো ধরনের পারফরমেন্স নাই, উইদাউট এনি পারফরমেন্স তাকে একবার দল থেকে বের করে দেওয়া হলো রিজনের সাথে, কিন্তু রিজন বাইরে পড়ে রইলেন, কিন্তু তার বড় নাম দেখে তাকে দলে ঢোকানো হয়েছে। এই ধরনের প্রতিবাদের ভাষা কিন্তু এখন জ্বলে উঠতেছে।